দিদি স্কুলে বেরিয়ে যাওয়ার পর একরাশ মন খারাপ ঘিরে ধরে রমাকে। বাড়িতে আর কোনো জনমানুষ নেই। রমার বাবা মা দুজনেই বছর 3 আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সেই থেকে বাড়িতে প্রাণী বলতে ওরা 2 বোন আর একটা বেড়াল ইনু। বছরখানেক হলো শ্রেয়া, রমার দিদি, পিয়ালির একটা স্কুলে চাকরি পেয়েছে। ওদের বাড়ি বাঘা যতীন কলোনিতে। শ্রেয়া রোজ 9:26 ক্যানিং লোকাল ধরে বেরিয়ে যায়, বাড়ি ফেরে 5:30-6টা নাগাদ। সারাদিন রমা একা। ও প্রায় দিদিকে বলে, এই দিদি, আমাকেও তোর সঙ্গে নিয়ে চল না, একা একা আমার ভালো লাগে না, ভয় করে। শ্রেয়া যদিও ওর কথা কানে তোলে না, নিজের মতো রেডি হয়ে বেরিয়ে যায় স্টেশনে। ইদানিং এক নতুন চিন্তা ভর করেছে শ্রেয়ার মাথায়। ওই নিয়েই তার যত ব্যস্ততা। চিন্তাটা এতটাই অদ্ভুত আর অসম্ভব যে ওর ঠিক বিশ্বাস হয়নি ব্যাপারটা। ঘটনার শুরু মাসখানেক আগে। টিফিন পিরিয়ডে অফিস রুমে বসে চা খাচ্ছিল শ্রেয়া। এমন সময় বাংলার শিক্ষক মনোহর গাইন অফিস রুমে ঢুকল। মনোহরের বয়স বছর 30, শ্রেয়ার চেয়ে 2 বছরের বড়। বেটেখাটো শরীর, চেহারায় গ্রাম্য সরলতা। শ্রেয়ার দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় সে বলল, শুনেছেন আপনি? কি শুনবো? আরে ভূত! হোয়াট? হ্যাঁ, এই হালদারদের বাগানে জ্যোৎস্না ম্যাম বললেন আমাকে। এই ছেলে মেয়েরাও বলা বলি করছে। কি বলা বলি করছে? হালদারদের আম বাগান চেনেন তো? হ্যাঁ চিনি, ওই তো জ্যোৎস্নাদির বাড়ি ছাড়িয়ে ওটা তো দিদি একবার দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। বাগানটা তো নেহাত কম বড় না, 80-90 বিঘে হবে। আগে তো আরো বেশি ছিল, ছোটখাটো একটা জঙ্গলই বলা যায়। এই ইদানিং দুপুরে নাকি ওই বাগানের ভেতর থেকে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? কেউ হয়তো ওখানে বসে বাঁশি বাজাচ্ছে। আরে সবাই তো তাই ভাবছিল। এই গত সপ্তাহে এই কয়েকজন ঢুকেছিল বাগানের মধ্যে, এই খুঁজে দেখতে কে বাঁশি বাজাচ্ছে, কিন্তু অনেক খুঁজেও কাউকে পায়নি। এই দক্ষিণ দিকে হাঁটলে মনে হচ্ছে উত্তর দিক থেকে আওয়াজ আসছে, আর উত্তরে হাঁটলে মনে হচ্ছে পশ্চিম দিক থেকে কেউ বাঁশি বাজাচ্ছে। আর এমনিতেও কিন্তু ওই বাগানের বেশ বদনাম আছে। কি বদনাম? এই ব্রিটিশ পিরিয়ডে এই হালদাররা এই অঞ্চলের জমিদার ছিল, জানেন তো? হ্যাঁ তা জানি। আর যে সমস্ত প্রজা জমিদারদের বিরুদ্ধে যেত, জমিদারের পাইক তাদের ধরে নিয়ে যেত ওই বাগানে। তারপর কথাটা শেষ না করে ইশারায় বাকিটা বুঝিয়ে দিল মনোহর। শ্রেয়া বলল, আপনি বলতে চাইছেন ওইসব মানুষ ভূত হয়ে বাগানে এখন ঘুরে বেড়ায়? আমি কিছুই বলতে চাইছি না, গ্রামের লোক বলা বলি করে। আর আপনি বিশ্বাস করেন এসব? অবিশ্বাস করি না ম্যাডাম। কলকাতায় থাকলে হয়তো করতাম। ওখানে সারা রাত আলো জ্বলে, যে কোনো সময় রাস্তায় বেরোলে একজন না একজন মানুষ দেখা যায়। কিন্তু এখানে সন্ধে হতে না হতেই চারিদিক অন্ধকার হয়ে যায়, রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায় না 8টা-9টা বাজলে। এই গ্রামে যতগুলো পরিবার আছে, এই ব্রিটিশ পিরিয়ডে প্রায় প্রত্যেক পরিবারের কাউকে না কাউকে ওই বাগানে নিয়ে গিয়ে হত্যা করেছিল হালদাররা। কোনো খুনের বিচার হয়নি ম্যাডাম। সে তো বুঝতেই পারছি, তখনকার ল অ্যান্ড অর্ডার তো বড়লোকদের ফেভারেই ছিল। এখন যে ল অ্যান্ড অর্ডার খুব একটা বদলেছে তেমনটা কিন্তু নয়। কিন্তু সে কথা থাক, যা বলছিলাম সেটা শেষ করি। হালদাররা এখন কলকাতায় থাকে। গ্রামের 2-3 জন মিলে আমের সিজনে ওই বাগান লিজে নেয়। কোনো কাজে যখন ওরা বাগানের মাটি খোঁড়ে, মাঝে মধ্যেই মানুষের হাড়গোড় উঠে আসে ম্যাডাম। গেল বছর নাকি একটা বাঁশি পেয়েছিল মাটি খুঁড়ে। বাঁশি? এত বছর পর? তাই হয় নাকি? ওটাই তো প্রশ্ন, বাঁশের জিনিস এত বছর মাটির নিচে ভালো থাকলো কি করে? বাঁশিটা কিন্তু আমিও দেখেছি, 2-1 জায়গায় এই সামান্য একটু পচন ধরেছিল। তো সে বাঁশিটা কোথায় এখন? নেই, পুড়িয়ে দিয়েছে গ্রামের লোকজন। ভূতে ওই বাঁশিটাই বাজাচ্ছে বলছেন? ঠাট্টা করছেন আপনি? না না, তবে ঠিক বিশ্বাসও করতে পারলাম না স্যার। যদিও সপ্তাহখানেক পর শ্রেয়াকে বিশ্বাস করতে হলো। সেদিন শনিবার, হাফ ডে স্কুল, 1:30টায় ছুটি।
স্কুল শেষে শ্রেয়া জ্যোৎস্না ম্যামের বাড়ি গিয়েছিল। জ্যোৎস্নার বাড়ি হালদারদের বাগান ঘেঁষে। দুপুরের খাবার খেয়ে ওরা দুজনে উঠোনে বসে 7-5 আলোচনা করছিল। তখন হঠাৎ কথা থামিয়ে জ্যোৎস্না বলল, থেকেই আওয়াজটা আসছিল। এই শুনতে পাচ্ছ তোমরা? ও ও ওই যে কি, এই তো ওই বাঁশির শব্দ। কান খাড়া করল শ্রেয়া। আবছা একটা আওয়াজ ভেসে আসছে বাগানের দিক থেকে। হ্যাঁ, বাঁশির সুরই বটে। শ্রেয়া বলল, হ্যাঁ তাই তো। আরে জানো তো, মাঝে মধ্যেই আমি শুনতে পাই, আরো অনেকে শুনেছে ওই সুর। নিজ কানে শোনার পরও যে ওটা ভৌতিক কোনো ব্যাপার তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি শ্রেয়া। তবু একেবারে উড়িয়েও দিতে পারেনি বিষয়টা। এতগুলো লোক যখন বলছে, অলৌকিক বা লৌকিক কিছু তো একটা ঘটছে ওই বাগানে। রমা যদিও এসব কিছুই জানতো না। দিদি যেন কেমন হয়ে গেছে ইদানিং, কিছুই বলে না রমাকে। মাঝে মধ্যে বেপরোয়া হয়ে ওঠে রমা। দিদির দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনুর ল্যাজ ধরে টান মারে। যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে ইনু। শ্রেয়া তবুও ফিরে তাকায় না। সে এখন দারুণ ব্যস্ত। 1 মিনিট লেট হলে ট্রেন বেরিয়ে যাবে। দিদি চলে যাবার পর রমা রাগে যন্ত্রণায় সারা বাড়ির জিনিসপত্র ছড়িয়ে লাট করে। ইনুর খাবারের বাটি উল্টে ফেলে দেয়। টেবিলের উপর থেকে শ্রেয়ার বইপত্র ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। তারপর ইনুকে কোলে নিয়ে কাঁদতে বসে। দিদি একদম আমার কথা শোনে না রে ইনু। তুই ছাড়া আর কেউ আমাকে বোঝে না। তখন লেজ ধরে টেনেছিলাম বলে ব্যথা পেয়েছিলি। সরি রে। আয়, আমরা বারান্দায় যাই, চল। ইনু উত্তরে 2 একবার ম্যাও ম্যাও বলে রমার বাহুবন্ধনে সেঁধিয়ে যায়। স্কুল থেকে ফিরে শ্রেয়া দেখে ওর ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। রমা ভাবে এবার হয়তো দিদি ওকে বকবে, আর সেই ফাঁকে ওর মনের কথাটাও বলতে পারবে দিদিকে। একা একা কত কষ্ট হয় ওর সারাদিন থাকতে। কিন্তু কি আশ্চর্য, রমা দেখতে পায় ওকে তো দিদি বকছেই না, উল্টে ইনুকে বকছে। ইনুকে কোলে নিয়ে বলছে, আবার আবার ছুরি ফেললে? উফ, কি করছো? খুব পাকা হয়ে গেছো না তুমি? সারা বাড়ি তছনছ করে রেখেছো। কাল থেকে দেখো, তোমাকে বেঁধে রেখে যাব, তখন টের পাবে। শেষে একদিন আর থাকতে না পেরে রমা সিদ্ধান্ত নিল ও দিদির সঙ্গে দিদির স্কুলে যাবে। দিদি যদি সঙ্গে নিতে না চায় ও জোর করে যাবে। কলকাতার এই পায়রার খোপের মতো ফ্ল্যাট ঘরে থাকতে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে। 2 দিন পর রমা যখন পিয়ালি স্টেশনে নামল, ওর সমস্ত বিষণ্ণতা দুপুরের কুয়াশার মতো উবে গেল। এতদিন বাদে এত মানুষ দেখছে ও। উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। দিদি যদিও রমার এই আনন্দ খেয়াল করল না। রমা বুঝতে পারছে দিদি ওর উপর রেগে আছে। থাকুক গে, ওর তাতে কিছু যায় আসে না। কতদিন পরে ও কলকাতার বাইরে এসেছে, এত গাছপালা দেখছে, অজস্র মানুষের অসংখ্য কথা শুনতে পাচ্ছে। এ তো কম পাওয়া নয়। দিদি যদি একটু বিরক্ত হয় তো হোক। শ্রেয়া স্কুল পিয়ালি স্টেশন ছাড়িয়ে কিলোমিটার খানিক দূরে। একটা টোটোয় চাপল 2 বোন। শ্রেয়া স্কুলে ঢুকে যাওয়ার পর রমা অলস পায়ে আশপাশটা ঘুরে দেখতে শুরু করল। স্কুলটা গ্রামের প্রান্ত সীমায়। ওপাশে বিস্তীর্ণ ধানি জমি দিকচক্রবাল পর্যন্ত ছড়িয়ে আছে। খুব ভালো করে তাকালে আবছা খুদে খুদে কয়েকটা বাড়ি দেখতে পাওয়া যায় জমির ওপাশে। রমা দেখল জমির আল ধরে একটা ছেলে স্কুলের দিকে হেঁটে আসছে। রমাকে দেখতে পেয়েই বোধহয় ছেলেটার হাঁটার গতি কমে এলো। রমার কাছাকাছি এসে চশমাটা একবার ঠিক করে নিয়ে ছেলেটা বলল, কাউকে খুঁজছো? না না, এমনিই দাঁড়িয়ে আছি।
আমার দিদি আসলে এই স্কুলে পড়ায়, আমি দিদির সঙ্গে ঘুরতে এসেছি। ও তাই? কি নাম তোমার দিদির? শ্রেয়া, শ্রেয়া সরকার। ও, শ্রেয়া ম্যাম। হ্যাঁ চিনি, আমি এই স্কুলেই পড়তাম, যদিও ওর ক্লাস করিনি। আমরা যখন বেরোচ্ছি উনি সেই সময় জয়েন করেছেন। আচ্ছা, তোমার নাম কি? রমা। আমার নাম বিভাস। ওই যে আবছা দেখা যাচ্ছে ক্ষেতের ওধারের গ্রামটা, ওই গ্রামে আমার বাড়ি। ও, ক্ষেত দেখতে এসেছিলে নাকি? না না, এখন আর কি দেখতে আসবো, ধান তোলা হয়ে গেছে তো। আমি যাচ্ছি হালদারদের আম বাগানে। সেটা কোথায়? এই তো সামনে। তোমার ওখানে কি কাজ? রমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পলকের জন্য থেমে গেল বিভাস। সেটি কি বলবে বুঝে উঠতে পারছিল না। রমা শহুরে মেয়ে, ওর উত্তর শুনে যদি হেসে দেয়, হয়তো ভাববে ছেলেটা বোকা, নয়তো এই বয়সে কেউ সে ভাবুক। বিভাস ওর কোমরে গোঁজা বাঁশিটা দেখিয়ে বলল, মানে মানে ওই বাঁশি বাজাতে যাচ্ছি। বাগানের দিকে লোকজন তেমন যায় না, আমি রোজ দুপুরে ওখানে বসে বাঁশি বাজাই। বিস্ময়ে রমার চোখ জোড়া কচি ডালিমের মতো উজ্জ্বল হয়ে উঠল। রমার বাবাও বাঁশি বাজাতেন। রমা যখন প্রাইমারি স্কুলে পড়তো, ওর বাবা রোজ রাতে ওকে বাঁশি বাজিয়ে শোনাতেন। রমা জিজ্ঞেস করল, আমি যাব তোমার সঙ্গে। তুমি যাবে কেন? তোমার বাজনা শুনবো। ছোটবেলায় ঘুমানোর আগে বাবা আমাকে বাঁশি বাজিয়ে শোনাতো। এখন শোনেন না? বিভাসের প্রশ্নে রমার মুখে শ্রাবণের মেঘের বিষণ্ণতা নেমে এলো। সে বলল, বাবা নেই, মারা গেছে। ও আচ্ছা, চলো আমি তোমায় বাঁশি বাজিয়ে শোনাবো, এসো। আবার ছোপ ছোপ উজ্জ্বলতা ফিরে এলো রমার চেহারায়। বিভাসের সঙ্গে হাঁটা শুরু করল সে। গ্রামটাকে চিরে যে কংক্রিটের রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে ডানে খালের দিকে বাঁক নিল ওরা। এদিক থেকে শর্টকাটে বাগানে যাওয়া যায়। গ্রামের ভিতর দিয়ে যেতে গেলে বেশি সময় লাগে। বাগানে পৌঁছে বিভাস বলল, একটু একটু দেখে এখানটা, মানে একটু সামনে, আস্তে আস্তে দেখে। এই সাবধানে পা ফেলো, সাপ খুব থাকতে পারে। সাপ আছে এখানে? আগে বলবে না। কেন, তাহলে আসতে না? না মানে আমার সাপে ভয় করে। ভয় পেও না, সব হেলা সাপ, বিষ নেই। এসো আমার সঙ্গে। চলো। বাগানের ভিতর সূর্যের আলো খুব একটা ঢোকে না। ইতস্তত পায়ে চলার পথ এদিক ওদিক ছড়িয়ে আছে। ঝোপ জঙ্গলের অন্ধকার থেকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। পাতার আড়াল থেকে নিরন্তর ডাকছে অসংখ্য নাম না জানা পাখি। রমা যত তাকাচ্ছে চারপাশে, তত ওর বিস্ময় বাড়ছে। প্রথম পৃথিবী চিনতে শুরু করা শিশুর মতো একের পর এক সহজ প্রশ্ন করছে বিভাসকে। ওটা কি পাখি? কোনটা? ওই যে কালচে লেজ ঝুলিয়ে বসে আছে, ওটাই বুঝি লেজ ঝোলা? না না, ওটা তো ফিঙে। লেজ ঝোলার লেজ আরো লম্বা হয়। ও, আর ওটা ওই যে ছোট কালো সাদা পালক? ওটা দোয়েল। তুমি সব পাখি চেনো নাকি? এতক্ষণ রমার অবুধ প্রশ্নগুলো শুনেও বহু কষ্টে হাসি চেপে রেখেছিল বিভাস। মেয়েটা বেশ সহজ সরল, হাসলে হয়তো মনে আঘাত পাবে, কিন্তু এবার আর হাসি আটকাতে পারল না। হাসতে হাসতে সে বলল, না না, সব পাখি কি মানুষ চিনতে পারে?
তবে এই বাগানে যত পাখি আছে আমি চিনি, তোমাকেও চিনিয়ে দেব যদি মাঝে মধ্যে আসো আমার সঙ্গে তাহলে। সত্যি? বেশ, আমি আসবো। কালকেও তো দিদির স্কুল আছে, আমি চলে আসবো দিদির সঙ্গে। আর যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে থাকবো, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। না না, আমার আর কি অসুবিধা? মানুষের কি অসুবিধার শেষ আছে? তোমার তো অন্য কাজও থাকতে পারে। না না, আমার আপাতত কোনো কাজ নেই। কেন, তুমি কলেজে যাও না? একটা মোটা আম গাছের গোড়ায় পা ছড়িয়ে বসল বিভাস। ইশারায় রমাকেও তার পাশে বসতে বলে সে বলল, যেতাম কলেজে, আপাতত আর যাচ্ছি না। ও, পড়াশোনা করতে ভালো লাগে না বুঝি? আমিও বুঝি সেটা, আমারও একদম ভালো লাগে না জানো। না না, আমার পড়াশোনা করতে ভালোই লাগে, ডাক্তার বারণ করেছে আসলে। তাহলে তোমাকে খুলেই বলি, মাস 6 আগে বাস অ্যাক্সিডেন্টে আমার চোখ নষ্ট হয়ে গেছিল। পেপারে পড়েছিল বোধহয়, পার্ক স্ট্রিটের রাস্তায় ঘটেছিল অ্যাক্সিডেন্টটা। বাসের প্রায় সবাই মারা গেছিল, আমিও মারা যেতাম। কি করে যে বেঁচে গেলাম কি জানে। তারপর? আমার পাশের সিটে আমারই মেসের একটা ছেলে বসেছিল, ও মারা যায় অ্যাক্সিডেন্টে। ডাক্তাররা ওর চোখের কর্নিয়া আমার চোখে বসিয়ে দিল অপারেশন করে, নয়তো বোধহয় সারা জীবন আমি অন্ধই থেকে যেতাম। বছরখানেক চোখের ওপর কোনো প্রেশার দিতে বারণ করেছে ডাক্তার, তাই আপাতত পড়াশোনা বন্ধ। কথা শেষ করে বাঁশি বাজানো শুরু করল বিভাস। রমাও আর কোনো প্রশ্ন না করে চুপচাপ ঘাস ছিঁড়তে ছিঁড়তে শুনতে লাগল। ঘণ্টাখানেক পর যখন বিভাস থামল, ততক্ষণে সূর্য বেশ খানিকটা হেলে পড়েছে পশ্চিমে। গাছের আড়ালে লুকিয়ে থাকা বিকেলের আবছা অন্ধকার ক্রমশ ছড়িয়ে পড়ছে চারপাশে। সারা দুপুরের রোদতপ্ত আম পাতা থেকে ঠিকরে বেরোচ্ছে একটা বুনো গন্ধ। সেদিনের মতো উঠে পড়ল ওরা দুজন। স্কুল ছুটির সময় হয়ে এসেছে। স্কুল থেকে বেরিয়ে ওকে দেখতে না পেলে ভীষণ রাগ করবে দিদি। ফেরার পথে রমা বলল, তুমি কিন্তু দারুণ বাঁশি বাজাও। কথাটা যে মিথ্যে নয় তা বিভাস নিজেও জানে। কম দিন তো হলো না সে বাঁশি বাজাচ্ছে, তবু এমন নির্জনে সদ্য কৈশোর পেরোনো একটা অচেনা মেয়ের মুখে প্রশংসা শুনে বিভাসের বুকে যেন একগোছা কচি দুর্বা ঘাস এলিয়ে পড়ল। দীর্ঘকাল ঘুমিয়ে থাকা এক আদিম লজ্জা মুহূর্তে ঘিরে ধরল বিভাসের চেহারা। বহু কষ্টে নিজের মনের ভাব গোপন করে বিভাস বলল, তোমার তোমার ভালো লেগেছে? ভালো না লাগলে কেউ দারুণ বলে? রমার কথা শুনে খানিকক্ষণ বোকার মতো মুখ চুলকালো বিভাস। এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। ওকে চুপ থাকতে দেখে রমা বলল, কাল দিদির মোবাইলটা নিয়ে আসবো, রেকর্ড করব তোমার বাজনা। কেন? বললাম না তখন তোমায়, ছোটবেলায় বাবা বাঁশি বাজাতো, আমি শুনতে শুনতেই ঘুমিয়ে যেতাম। অনেক দিন ঘুমানোর সময় বাঁশি শুনি না, তাই তোমার বাজনা রেকর্ড করে নিয়ে যাব। আমায় বার খাওয়াচ্ছ? অতটাও ভালো আমি বাজাই না। রমা আর কোনো কথা বলল না। নীরব থেকেই বুঝিয়ে দিল যা সে বলছে তা করবেই। ওকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে বিভাস বেরিয়ে গেল। না, এখনো স্কুল ছুটি হয়নি। মেন গেট ঠেলে মৃদু পায়ে স্কুলের ভেতরে ঢুকে গেল রমা। পরদিন আবার রমা আর বিভাস ঘুরতে বেরোল। বাগানের আরো ভেতরে ঢুকে গেল দুজন। বিভাস বলল, চলো, তোমাকে একটা জিনিস দেখাবো আজ। কি? হালদারদের কালী মন্দির এখনো টিকে আছে, এসো।
কিছু দূর হাঁটার পর ক্রমে রমার দৃষ্টিসীমায় মন্দিরটা স্পষ্ট হয়ে উঠল। এদিকটায় গাছের ঘনত্ব কিছুটা কম, একটা ছোটখাটো পুকুরও আছে, শুকনো ডালপালা, পাতা আর গুঁড়ি শ্যাওলায় ভর্তি। পুকুরের পাশেই মন্দির, প্রকাণ্ড চারচালা। হঠাৎ দেখলে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক দৈত্য শুয়ে আছে বাগানের ভিতর। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। বিভাস বলল, যেন আমি মাঝে মাঝে মন্দিরের চাতালে বসে বাঁশি বাজাই। একা একা ভয় করে না তোমার? মন্দিরের চাতালে ভয় কিসের? না মানে পুরনো দালান, ছাদ ভেঙে পড়ে যদি? এতদিন যখন পড়েনি আর পড়বে না। জানো, দাদুর মুখে শুনেছি হালদাররা একসময় ধুমধাম করে কালী পুজো করত। 101টা পাঁঠা বলি হতো প্রতি বছর। 101টা? হ্যাঁ, আসো তোমায় হাঁড়ি কাঠটা দেখাই, এখনো আছে। জানো, এই হাঁড়ি কাঠে নাকি মানুষ বলিও হতো। মানুষ বলি? কথাটা শুনে আঁতকে উঠল রমা। অবিশ্বাসী চোখে তাকালো বিভাসের দিকে, বলল, পুজোর সময়? না না, ওরা তো জমিদার ছিল। যদি কোনো প্রজা ওদের কথা না শুনতো তাহলে তাকে বাগানে ধরে এনে মেরে দিত, তারপর সেই দেহ এই বাগানের মাটিতে পুঁতে ফেলতো। আচমকায় জড়িয়ে আসে রমার পদক্ষেপ। এই মাটিতে, যে মাটি মাড়িয়ে সে এগিয়ে যাচ্ছে বিভাসের সঙ্গে। বিভাসের কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারে না রমা। ওই যে, ওই দেখো হাঁড়ি কাঠ, দেখো। মন্দিরের পাশে মাঝারি প্লাস্টার করা একটা মাঝারি মাপের বেদি, তার উপরে লোহার তৈরি দীর্ঘ যুগের হাঁড়ি কাঠের লাল রং প্রায় উঠে গেছে, মরচে ধরেছে জায়গায় জায়গায়। বিভাস বলল, বসো এখানে, আমি বাঁশি বাজাই কেমন? মোবাইল এনেছ? জিভ কেটে রমা বলল, ইস, একদম ভুলে গেছি। তাড়াহুড়োয় দিদি স্কুলে ঢুকে গেছে, আমিও বেরিয়ে পড়েছি। ধ্যাৎ, পরে একদিন নিয়ে আসবো। বিভাসের বাঁশির সুরে অদ্ভুত এক মাদকতা আছে। রমা টের পায় কেমন যেন নেশা ধরে যাচ্ছে ওর। বিভাসও একজন গুণমুগ্ধ শ্রোতা পেয়ে আরো যত্ন নিয়ে বাজাতে থাকে। হঠাৎ একটা খসখস শব্দে রমার তন্ময়তা ভাঙে। মন্দিরের পিছন থেকে আসছে শব্দটা। শুকনো পাতা মাড়িয়ে কারা যেন হাঁটাহাঁটি করছে। বিভাস যদিও শব্দটা শুনতে পায়নি। রমার কান খাড়া হয়ে ওঠে। মুহূর্তকাল পরে শব্দটা থেমে যায়। রমার মনে হয় বিভাসের বাঁশির সুর শুনেই থেমে গেছে শব্দের অদৃশ্য উৎস। যে বা যারা আসছিল তারা বোধহয় বিভাসের বাঁশির সুর আশা করেনি। বিভাসের হাঁটুতে আলতো হাত রাখে রমা। বাজনা থামিয়ে বিভাস জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলবে? না, একটা শব্দ শুনতে পেলাম মনে হলো। কোথায়? মন্দিরের পেছনে। কুকুর হবে হয়তো। না না, কুকুর এমন শব্দ করে হাঁটে না। তাহলে মানুষ? এই জঙ্গলে এখন কে আসবে? আমি জানি না। চলো তো দেখে আসি, এসো। কথা শেষ করে উঠে দাঁড়ায় বিভাস। ওর হাত টেনে ধরে রমা। ভয়ার্ত কণ্ঠে বলে, না না, যেতে হবে না। কেন? জানি না, আমার কেমন ভয় করছে। ধুত, ভয়ের কি আছে? আসো আমার সঙ্গে, আসো। রমার দিকে ওর হাত এগিয়ে দেয় বিভাস। রমাও সন্তর্পণে চেপে ধরে হাতটা। তারপর দুজন মিলে এগিয়ে যায় মন্দিরের পিছনে। পিছন দিকে জঙ্গল আরো ঘন হয়ে এসেছে। এখানে শুধু আম গাছ নেই, আম, কাঁঠাল, বকুল,
সব ধরনের গাছে ভর্তি। গিয়ে যদিও কাউকেই দেখতে পেল না ওরা। বিভাস বলল, দেখলে তো, কোথাও কেউ নেই, আমি আর তুমি ছাড়া। বাড়ি ফিরে বিভাসের ব্যাপারে দিদিকে কিছুই জানালো না রমা। ও মনে মনে বলল, দিদি কি আমায় কিছু বলে নাকি? কি ঘটছে ওর জীবনে? কিচ্ছু বলে না, তাহলে আমি কেন বলবো? কিচ্ছু বলবো না। তার উপর দিদি যেমন খুঁতখুঁতে, কোন ছেলে, কোথায় বাড়ি, কি করে, হাজারো একটা প্রশ্ন করে জ্বালিয়ে মারবে। আর এসব গার্জেন মার্কা প্রশ্ন শোনার আমার একদম ইচ্ছে নেই। ধুৎ। এতদিন কি দুঃসহ যন্ত্রণা বুকে চেপে বসেছিল রমা। একা একা কাটিয়ে দিচ্ছিল সমস্ত দিন। কই, দিদি তো একবারও জিজ্ঞেস করেনি ওর মন খারাপ করে কি না। সারাক্ষণ নিজের কাজে ব্যস্ত থেকেছে। এখন রমাও ব্যস্ত থাকবে। বিভাসের কথা ভাবতে ওর বড় ভালো লাগে। বিছানার ওপাশে দিদি তখন নাক ডাকছে। ইনু চুপচাপ শুয়ে আছে দিদির পাশে। রমার চোখে ঘুম নেই। চোখ বন্ধ করেও শুনছে বিভাসের বাঁশির সুর। ইস, ছেলেটা যে আবার কবে কলকাতায় ফিরবে, আপন মনে বিড়বিড় করে বলে রমা। বিভাস যখন কলকাতায় আসবে, ওর সঙ্গে সারা শহর ঘুরবো। ময়দানে বসে ওর বাঁশি শুনবো আমি। পরদিন দুপুরবেলা শ্রেয়া স্কুলে ঢুকে যাওয়ার পর রমা আবার ক্ষেতের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর বিভাসও এলো। রমা জিজ্ঞেস করল, আজও কি মন্দিরে যাবে বিভাস? কেন? কাল তো ভয় পেয়েছিলে, আজ অন্য কোথাও বসি, নয়তো আবার ভয় পাবে তুমি। না, চলো মন্দিরেই যাই, ভয় পেলে তো তুমি আছোই। আবার মন্দিরের চাতালে গিয়ে বসলো ওরা দুজন। বাঁশি বাজানো শুরু করলো বিভাস। বাজনা শেষ হলে রমা জিজ্ঞেস করলো, আচ্ছা বিভাস, এই যে আমার সঙ্গে তুমি ঘুরছো, কেউ দেখলে কি বলবে? এখানে তো কেউ আমাকে চেনে না। তাই তো, ঠিক, ভালো কথা বলেছ তো। কি বলবো? বন্ধু? দুদিনে কেউ কারো বন্ধু হতে পারে? কেন পারে না? একবার দেখেই যদি মানুষ প্রেমে পড়ে যেতে পারে, তাহলে দুদিন কথা বলার পরও বন্ধু হওয়া যায় না? প্রেম আর বন্ধুত্ব কি এক হলো? এক না। প্রেম আসে নিঃশব্দে, কিন্তু ভাঙার আগে বড্ড শব্দ হয়। বন্ধুত্ব ঠিক তার উল্টো। কলেজে উঠলে একসময় স্কুলের বন্ধুরা চুপচাপ হারিয়ে যায়। কলেজ ছাড়ার পর কলেজের বন্ধুরাও থাকে না। গ্রামের বন্ধুত্ব শহরে গেলে ভেঙে যায়, আবার শহরের বন্ধুত্ব ভাঙে ওই চাকরি বদলালে। বাবা, কত জানো তুমি! আমি অত কিছু বুঝি না। কেউ জিজ্ঞেস করলে বলবো তুমি আমার বন্ধু। আচ্ছা, ম্যামকে তুমি আমার কথা বলেছো নাকি? দিদিকে? ওর সময় আছে নাকি আমার কথা শোনার? সারাক্ষণ তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। বাড়িতে মোটে আমরা দুটো মানুষ, তাও সারাদিন কথাই হয় না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, দাদা আছে, বাবা নেই, বাবা মারা গেছে। বন্ধু বান্ধব? তেমন কেউ নেই। স্কুলের বন্ধুদের সঙ্গে আর যোগাযোগও নেই। কলেজে বন্ধু হওয়ার আগেই অ্যাক্সিডেন্ট করলাম। তোমার? স্কুলে অনেক বন্ধু ছিল আমার, এখন আর নেই। দিদির সাথেও তেমন কথাবার্তা হয় না, সারাদিন একাই কেটে যায়। কি ভালো হতো বলো তো, যদি তোমার বাড়ি কলকাতায় না হয় এখানে হতো। শিশুর মতো আগ্রহী চোখে তাকালো রমা। সে জিজ্ঞেস করলো, কেন? রমার প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ ওর হাত চেপে ধরল বিভাস। তারপর বলল, জানি না, আজ বাঁশি বাজাতে বাজাতে মনে হচ্ছিল আমি শুধু তোমাকেই আমার বাজনা শোনাতে চাই সারা জীবন।
বিভাসের কথা শুনে মৃদু হাসল রমা। ঝরে পড়া আমের মুকুলের মতো করুণ সে হাসি। চোখ নাচিয়ে বলল, এত শখ কিন্তু ভালো না, পূরণ না হলে পস্তাতে হবে। আজ আজ বড্ড বড্ড দেরি হয়ে গেল না? স্কুল ছুটি হয়ে গেছে। ও ঠিক আছে, আমি দিদিকে বলে রেখেছি স্টেশনে আমার জন্য অপেক্ষা করতে। চলো, আমিও যাব স্টেশনে, ম্যামের সঙ্গে আলাপ করে আসি। চলো। না না না, আজ থাক, কাল আলাপ করো। কেন? এমনি আজ থাক না, আমি আসি। আচ্ছা, এসো। হাতটা ছাড়ো তাহলে এবার, বাবা। না হলে যাব কি করে? অপ্রস্তুত চোখে রমার দিকে তাকালো বিভাস। লজ্জায় লাল হয়ে উঠল ওর চেহারা, তবু হাত ছাড়তে পারল না। রমা মুচকি হাসছে। বড্ড ভালো লাগছে বিভাসের এমন হতচকিত দৃষ্টি। পরদিন স্কুলে ঢুকতেই মনোহর ছুটে এলো শ্রেয়ার দিকে। উদ্ভ্রান্ত চোখ মুখ, এক রাতের মধ্যেই চেহারার সমস্ত বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে। মনোহর বলল, একটা কথা বলার আছে আপনাকে ম্যাডাম। কি? ওই সেই যে বাঁশি, মনে আছে আপনার? হ্যাঁ, বাগানের মাটি খুঁড়ে যেটা পেয়েছিলেন আপনারা, ওটা তো পুড়িয়ে ফেলেছেন। হ্যাঁ, ফেলেছিলাম, কিন্তু ওটা আবার ফেরত এসেছে। মানে? বলছি আমি কাল স্কুল শেষে এই ক্যানিং বাজারে গেছিলাম। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। আমার বাড়ি কোথায় আপনার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, পুব পাড়ায়। হ্যাঁ, এই দুটো রাস্তা ধরে আমার বাড়ি যাওয়া যায়। একটা তো এই স্কুলের সামনে দিয়ে, যেটা গেছে গ্রামের মেন রাস্তা। অন্যটা খালপাড় ঘুরে, ওটা দিয়ে গেলে সময় বেশ কম লাগে। স্টেশনে নেমে কোনো টোটো না পেয়ে আমি ওই রাস্তাটাই কাল ধরেছিলাম। পথে আমাদের পুরনো শ্মশানটা পড়ে। টর্চ জ্বালিয়ে হাঁটছি, হঠাৎ চোখে পড়ল অবিকল সেই বাঁশি হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। সারা রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। কি করব বুঝে উঠতে পারছিলাম না। দৌড়ে চলে যাব সেই শক্তিটুকুও যেন উবে গেল। কতক্ষণ যে ঠায় দাঁড়িয়েছিলাম মনে নেই। এরকম ঘোরের মধ্যে পড়ে তুললাম বাঁশিটাকে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বিদ্যুৎ ঝলক উঠল শরীরে। মনে হলো 10-15 কেজি ওজন বেড়ে গেছে আমার। বাঁশিটা কোথায়? এখন আছে আপনার কাছে? না, নেই। তারপর যা ঘটলো আমার সঙ্গে, তা তো আরো অদ্ভুত। আসলে সেটাই তো বলতে এসেছি আপনাকে। বাঁশিটা নিয়ে হাঁটতে শুরু করেছি কি করিনি, কোথা থেকে একদল কুকুর ছুটে এলো। এমনিতে আমি কুকুরে ভয় পাই না, আমি জানি কিভাবে ওদের পোষ মানাতে হয়। কিন্তু এগুলো কিছুতেই পোষ মানতে চাইলো না। উল্টে আমার মনে হচ্ছিল এক্ষুনি ওরা আমাকে ছিঁড়ে খাবে। হঠাৎ কি মনে হলো, বাঁশিটা দূরে ছুঁড়ে মারলাম। বিশ্বাস করুন, কুকুরগুলো সব মুহূর্তের মধ্যে আমাকে ছেড়ে দৌড় দিল বাঁশিটা যেখানে পড়ছে সেই দিকে। আর 1 সেকেন্ডও আমি ওখানে দাঁড়াইনি, এক ছুটে বাড়ি চলে এলাম। আমি সত্যি জানি না ম্যাডাম এসব কি ঘটছে, কিন্তু কিছু একটা চলছে এই গ্রামের জল হাওয়ার ভেতরে। দুর্যোগ আসতে চলেছে ম্যাডাম, মহা দুর্যোগ। আপনি শিওর ওটা সেই বাঁশি? অন্য কোনো ভাঙা বাঁশিও তো হতে পারে। না ম্যাডাম, আমি শিওর, স্পষ্ট দেখেছি আমি। সেদিন দুপুরে যখন বিভাসের সঙ্গে দেখা হলো রমার, ততক্ষণে স্কুলে 2টো পিরিয়ড শেষ হয়ে গেছে। আজ শনিবার, হাফ স্কুল। বিভাস আসতেই রমা জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত দেরি হলো যে আজ? বাড়িতে একটু কাজ ছিল। তুমি তো আজ তাড়াতাড়ি বেরিয়ে যাবে না? না না, স্কুল শেষ করে দিদি যাবে জ্যোৎস্না ম্যামের বাড়ি, বিকেলেই ফিরবো। আরে আর বলো না, কাল একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছি। কি হয়েছে? না, তেমন কিছু না। কাল সন্ধ্যায় খাল পাড়ে গেছিলাম। এমনিতে কোনো কাজ ছিল না, ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি। শ্মশান ধারে চুপচাপ বসে আছি, হঠাৎ কোথা থেকে একদল কুকুর এসে ডাকাডাকি শুরু করলো। প্রথমে ভাবলাম কিছুক্ষণ ডেকে বোধহয় ওরা চলে যাবে। 10-15 মিনিট কেটে যাওয়ার পরও ওদের যাওয়ার কোনো লক্ষণ না দেখে শেষে আমি উঠে পড়লাম। তখনই আচমকা ওরা আমাকে তাড়া করলো। দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম জানো। আর বাঁশিটা কোমরে গোজা ছিল, ছিটকে পড়ে
ভেঙে গেল। এ মা, তাহলে এখন কি হবে? তুমি তো আর বাঁশি বাজাতে পারবে না। কেন? আরও বাঁশি আছে তো আমার কাছে। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি, আজ বলবো। চলো না কোথাও বসি। কোথায় যাবে? রোজ রোজ আর হালদারদের বাগানে যেতে ইচ্ছে করে না, অন্য কোথাও যাবে? কিন্তু কোথায়? শ্মশান ধারে চলো। হ্যাঁ, ওদিকের লোকজন তেমন থাকে না। শ্মশানে? হ্যাঁ, ওই তো খাল পাড়ে। কেন, শ্মশান ভয় পাও? আরে, শ্মশান খুব ভালো জায়গা, মানুষের ভিড়ভাট্টা থাকে না, শান্তিতে বসে নিজের কাজ করা যায়। আর আমরা যেটায় যাব ওটা পুরনো শ্মশান, ওখানে মরাও পোড়ানো হয় না। আর না করল না রমা। এমনিতেও বিভাসের সঙ্গে যে কোনো জায়গাতে যেতেই রমার কোনো সমস্যা নেই। শ্মশান ঘাটে গিয়ে বসল ওরা দুজন। শীত এখনো বাংলায় ঢোকেনি। বর্ষার জলের ছোঁয়াচ লাগা খালে এখনো যৌবন লেগে আছে। তাছাড়া কলকাতার নাগরিক নালার মতো বদ্ধ নয় এই খাল। সেই ৮ পুকুর ঘাট থেকে বেরিয়ে এঁকে বেঁকে গিয়ে মিশেছে পিয়ালি নদীতে। সারা বছরই জল থাকে। খালের জলে পা ডুবিয়ে বসল রমা। এক পশলা শীতলতা মুহূর্তে শিহরণ জাগিয়ে গেল ওর সারা শরীরে। রমার মুখের দিকে তাকিয়ে বিভাস বলল, কি বলেছিলাম না, শ্মশান নেহাত খারাপ জায়গা নয়। ভুরু দুলিয়ে মৃদু হাসল রমা। বিভাসকে সে তো আর বলতে পারবে না, পছন্দের মানুষের সঙ্গে থাকলে যে কোনো জায়গায় স্বর্গ মনে হয়, অন্তত জীবনের এই পর্যায়ে। কি বলবে বলেছিলে তুমি? হ্যাঁ, বলছি। বিষয়টা বাঁশি নিয়ে। আমার বাবা, ঠাকুরদা, তার বাবা সবাই বাঁশি বাজিয়ে। অনেক বাঁশি আছে আমাদের বাড়িতে, জানো। আমার ঠাকুরদার বাবা মহেন গাইন, তাকে এই অঞ্চলের সবাই মহেন বাঁশিওয়ালা নামেই চিনত। ওকে ওই হালদাররা মেরে ফেলেছিল। কেন জানো? কেন? তখন ব্রিটিশ আমল। হালদাররা এই গ্রামের জমিদার। এক জ্যৈষ্ঠের দুপুরে মহেন গাইন ওদের আম বাগানে বসে বাঁশি বাজাচ্ছিল। দুটো পাকা আম গাছ থেকে পড়েছিল ঠিক ওর সামনে। উনি আম দুটো বাড়ি নিয়ে এসেছিলেন। সেই দিন সন্ধ্যায় চুরির অপরাধে ওনাকে ধরে নিয়ে যায় হালদাররা। তারপর আর উনি ফেরত আসেননি। বাবার মুখে শুনেছি ওকে মেরে ওই বাগানেই পুঁতে দিয়েছিল হালদাররা। ওই ঘটনার পর আমার ঠাকুরদার মা ঠাকুরদাকে নিয়ে এই গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে যায়। ওই জন্য তুমি হালদারদের বাগানে বসে বাঁশি বাজাও? ওই জন্য কিনা জানি না, কিন্তু মনের মধ্যে কিছু তো একটা কাজ করে আমার যখন ওই বাগানে ঢুকি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল ওরা দুজন। কেউই আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। মনের মধ্যে যদিও তখন অসংখ্য বাক্য ইতিউতি করছে, কিন্তু কোন কথাটা বলা যায় সেটাই বুঝতে পারছে না দুজনের কেউই। পূর্বরাগ পর্যায়ের এ এক মধুর সমস্যা। অনেকক্ষণ নীরব থাকার পর শেষে বিভাস বলল, আমার কথা তো অনেক বললাম তোমাকে, তোমার কথা একটু শুনি। কি শুনবে বলো? কি শুনবো? এরকম প্রশ্নের উত্তরে যদি প্রশ্ন করো তাহলে কি বলি বলো তো। আচ্ছা, তোমার বাবা মায়ের কথা মনে পড়ে না? খুব পড়ে, সারাক্ষণই পড়ে। না, আসলে সারাক্ষণ নয়, যখন একা থাকি তখন মনে পড়ে। বাবা মা মারা যাওয়ার পর দিদিও কেমন একটা হয়ে গেছে, চুপচাপ, সবসময় কাজের মধ্যে ডুবে থাকে। বুঝতে পারি ওরও কষ্ট হয়। আমাদের দুই বোনের সমস্ত সব আবদার ছিল বাবার কাছে। বাবা চলে গেল,
আর কোনো আবদার আমি করিনি, দিদির কাছেও করিনি। কথা বলতে বলতে ভারী হয়ে এলো রমার কণ্ঠ। অনেকদিন মনের গোপন দরজাগুলো খোলেনি রমা। ও ভেবেছিল ওগুলো বোধহয় মরচে ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু না। বিভাসের এই সামান্য প্রশ্রয়, কয়েক পা এগিয়ে আসা, রমার হৃদয়ের গোপন থেকে গোপনতম সমস্ত কুঠুরি উন্মুক্ত করে দিল মুহূর্তে। অজান্তেই চোখের কোণ বেয়ে ঝরে পড়ল দীর্ঘকালের জমে থাকা অশ্রুজল। ওর হাত ধরে বিভাস বলল, কই আমার কাছে যে করেছ বাঁশি শোনার আবদার, এটা কি সত্যি আবদার নয়? নরম আঙুল ছড়িয়ে বিভাসের রুক্ষ হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রমা। তারপর বলল, না বিভাস, মিথ্যে নয়। তোমার সঙ্গে কাটানো এই কটা দিন আমার জীবনের চূড়ান্ত সত্য কিছু মুহূর্ত। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। ভালো। এত দূর বলে থেমে গেল রমা। প্রসঙ্গ বদলে বলল, আজ বাঁশি বাজাবে না? জানো, তোমার বাঁশির এই গেঁয়ো সুর রোজ রাতে আমার চোখে ঘুম নিয়ে আসে। আমি চোখ বুঝলেই দেখতে পাই মন্দিরের চাতালে বসে তুমি বাঁশি বাজাচ্ছ। তোমার চোখ বন্ধ, চোখের পাতা তীর তীর করে কাঁপছে, আর আমি অবাক শিশুর মতো তাকিয়ে আছি তোমার মুখের দিকে। রমার কথা শেষ হলে বাঁশিতে সুর তুলল বিভাস। রমাও আস্তে আস্তে মাথা এলিয়ে দিল বিভাসের কাঁধে। ঘুম নেমে এলো ওর চোখে, তবে অচেতন ঘুম নয়, সচেতন স্বপ্নের ঘুম। একসময় থামল বিভাস, রমাকে জিজ্ঞেস করল, কোন রাগ বাজালাম জানো তুমি? না তো, কোন রাগ? হিন্দোল। ঠাকুরদা শিখিয়েছিল। ঠাকুমা যখন মন খারাপ করে থাকতো বা ঠাকুরদা কোনো কাজে শহরে যেত, ফিরতে যত রাত হোক ঘরে ঢুকে এই রাগটা বাজিয়ে শোনাতো ঠাকুমাকে। আমাকে শেখানোর পর ঠাকুরদা বলেছিল, দাদু ভাই, যখন দেখবি কোনো কথা খুঁজে পাচ্ছিস না বলার মতো, তখন সামনে বসে থাকা মানুষটাকে এই রাগটা শোনাস। আমি যেমন তোর ঠাকুমাকে শোনাই। নাম শুনেছি হিন্দোল রাগে। বাবা বলেছিল একবার শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রার সময় এই রাগ বাজিয়েছিল। কিন্তু এখন তো বসন্তকাল নয়, তাহলে তুমি কেন বাজালে? মৃদু হাসল বিভাস। উজ্জ্বল হয়ে উঠল তার দৃষ্টি। রমার চোখে চোখ রেখে সে বলল, রমা, তুমি যদি মনে করো তাহলে তো আজই বসন্ত। এই ভাঙাচোরা শ্মশান ঘাট ঝুলনের দোলনা, আর এই নামহীন ছোট্ট খাল যমুনা। জীবনে আচমকাই কত কিছু ঘটে যায়। কালকেও যারা ছিল চূড়ান্ত অচেনা, আজ তারা হয়ে ওঠে অতি প্রিয়, অতি পরিচিত মুখ। যার নামটাও কয়েকদিন আগে রমা জানত না, আজ সেই নাম অষ্টপ্রহর বাজে তার কানে। বাঘাযতীন কলোনির চার দেয়ালের ছোট্ট ঘরে থাকতে আর অসুবিধা হয় না তার। দিদির প্রতিও আর কোনো অভিযোগ অনুযোগ নেই। ইনুকেও আর অযাচিত বিরক্ত করে না। সারাক্ষণ উষার রাঙা আলোর মতো মেদুরতা ছেয়ে থাকে রমার মুখে। পরদিন রোববার, স্কুল বন্ধ। বিভাস জানত আজ রমা আসবে না, তবু সকাল থেকেই ছটফট করতে থাকে তার সর্বাঙ্গ। জীবনে প্রথমবার ওর মনে হয় রোববারেও স্কুল খোলা থাকলে ভালোই হতো। সোমবার 10টা বাজতে না বাজতেই ক্ষেতের ধারের বুড়ো বটগাছতলায় গিয়ে দাঁড়ালো বিভাস।
রমা আসবে আরও 1 ঘন্টা পর। সে আসুক, ক্ষতি নেই তাতে, ও এখানেই অপেক্ষা করবে। টোটোয় বসে রমা যখন ওকে দেখতে পাবে তখন ওর মুখের ভাব কেমন হয় সেটাই দেখতে চায় বিভাস। কিন্তু না, রমা আজ এলো না। শ্রেয়াকে নিয়ে টোটো গিয়ে দাঁড়ালো স্কুলের দরজায়। ভাড়া মিটিয়ে রাখালতলি হাই স্কুলের ফিজিক্সের টিচার শ্রেয়া সরকার ঢুকে গেল ভেতরে। বোকার মতো সেদিকে তাকিয়ে রইল বিভাস। কেন কেন এলো না রমা? ওর কি শরীর খারাপ করেছে? হ্যাঁ, তা করতে পারে। সেদিন অনেকক্ষণ খালের ঠান্ডা জলে পা ডুবিয়ে বসেছিল বিভাস। সে ভাবছিল রমা শহরের মেয়ে, তাই হয়তো তার শরীর ঠিক নেই। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে গেল বিভাস। অন্যদিন হলে সে হয়তো কোনো নির্জন জায়গায় গিয়ে বাঁশি বাজাতো, কিন্তু এখন রমা না থাকলে কোনো সুরই তার আর ভালো লাগে না। তারপর দিনও রমার দেখা নেই। আজ যদিও বাড়ি ফিরে গেল না বিভাস, গুটি গুটি পায়ে স্কুলের দিকে এগোতে শুরু করল। একসময় এই স্কুলেই পড়তো সে। খুব একটা যে ভালো ছাত্র ছিল তেমনটা নয়। স্যার ম্যাডামরা কেউ ওকে চিনবে সে আশাও করেনি বিভাস। ফলে যখন সে নিজের নামটা শুনল মনোহর স্যারের মুখে, রীতিমতো চমকে উঠল। বিভাসকে ডেকে মনোহর বলল, এই তুই বিভাস না? হ্যাঁ স্যার। কথা শেষ করে ঢিপ করে একটা প্রণাম করল বিভাস। আরে 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 আরে, কি করছিস? ওট ওট ওট, এই কেমন আছিস? এই তো স্যার, ভালোই। আপনি কেমন আছেন? আমিও আছি বন্দনা। তা হঠাৎ স্কুলে এলি, কোনো কাজ আছে? বিভাস কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। যে কাজে সে এসেছে তা সবাইকে বলা যায় না। কোনো মতে ইনিয়ে বিনিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে ওই শ্রেয়া ম্যামের সঙ্গে একটু দরকার ছিল। ও যা, ম্যাডাম অফিসেই আছেন। আচ্ছা স্যার, আসি তাহলে। এই বিভাস, এই শোন শোন। হ্যাঁ স্যার, বলুন। এই তোর কোমরে ওটা কি, বাঁশি? হ্যাঁ স্যার, বাঁশি। আমি বাঁশি বাজাই স্যার। তাই? জানতাম না তো। স্কুলে বসে কখনো বাজাইনি স্যার, তাই আপনারা জানেন না। এখন পড়াশোনা নেই, তাই সারাদিন বাঁশি বাজাই। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মাস 6 আগে, চোখ বদলাতে হয়েছে। আপাতত 1 বছর চোখের ওপর কোনো চাপ দেওয়া বন্ধ। ওই জন্য একা একা ফাঁকা জায়গায় বসে বাঁশি বাজাই। কথা শেষ করে বিভাস হাঁটা দিল অফিস ঘরের দিকে। হঠাৎ মনোহর স্যার ওকে পিছু ডাকল। এই বিভাস, বাড়িতে বসে বাজাস? না স্যার, লজ্জা লাগে বাড়িতে বসে বাজাতে। আমি ওই হালদারদের বাগানে বসে বাজাই। এই তো ম্যামের সাথে দেখা করে ওখানেই যাব। আসি স্যার। বিভাস খেয়াল করল না যে ওর কথা শুনে মুহূর্তের মধ্যে মনোহর স্যারের মুখের ভাব বদলে গেল। বোকার মতো সে তাকিয়ে রইল বিভাসের গমনপথ লক্ষ্য করে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাঁটা দিল নিজের কাজে। অফিস রুমেই শ্রেয়াকে পেয়ে গেল বিভাস। আরও 2-1 স্যার ম্যাডাম বসেছিলেন ঘরে। বিভাস শ্রেয়ার কাছে গিয়ে নিজের পরিচয় দিল। ম্যাম, আমি বিভাস, এই স্কুলে পড়তাম। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। এখানে না ম্যাম, একটু বাইরে আসবেন? আচ্ছা, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি আসছি। কিছুক্ষণ পর ঘর ছেড়ে বারান্দায় এলো শ্রেয়া। বিভাসের কাছে এসে বলল, হ্যাঁ বিভাস, বলো কি হয়েছে? ম্যাম, রমা কেন আসছে না আর? রমা? নামটা শুনে হতবাক হয়ে গেল শ্রেয়া। তার চেহারায় ফুটে উঠল অজানা কিছু অনুভূতির ছাপ। রমার কথা এই ছেলে জানলো কেমন করে? সে কি উত্তর দেবে সেটাই বুঝতে পারছিল না। শ্রেয়া জিজ্ঞেস করল,
রমা? তুমি রমাকে কিভাবে চেনো? চিনি ম্যাম। আপনি আগে বলুন, আমার সঙ্গে মেশে বলে আপনি কি ওকে বকেছেন? ওই জন্য আসছে না? আসছে না মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিভাস। রমা এখানে কি করে আসবে? রমা আপনার সঙ্গে আসতো তো। গেল বুধবার আমাদের প্রথম কথা হয়, ওই ক্ষেতের পাশে দাঁড়িয়েছিল। মানে কি যাতা বলছো? যা তা বলছি না ম্যাম, সত্যি বলছি। আমি এই কদিন ওকে বাঁশি বাজিয়ে শুনিয়েছি। বিশ্বাস করুন ম্যাম, আমি আমি ওকে খুব ভালোবাসি। আর রমাও আমাকে, ও আপনাকে খুব ভয় পায়। সারাদিন একা একা বাড়িতে থাকে। আপনি ওর সাথে একটাও কথা বলেন না। কেন বলেন না? বিভাস বিভাস শোনো, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। রমা রমা এখানে রমা এখানে আসতে পারে না। না ম্যাম, আমি সত্যি বলছি, রমা এসেছে। আমরা একসঙ্গে কত ঘুরেছি এ কদিন। বাঁশি শুনতেও খুব ভালোবাসে। আপনার বাবাও বাঁশি বাজাতে জানতেন। রমাই বলেছে আমাকে, ঘুমানোর সময় আপনার বাবা রমাকে বাঁশি বাজিয়ে শোনাতো। বিভাস হয়তো আরো কিছু বলতো শ্রেয়াকে। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে শ্রেয়া বলল, শোনো 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 বিভাস, আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। ওই গাড়িতে বাবা মায়ের সঙ্গে রমাও ছিল। ওরা তিনজনই। চমকে উঠল বিভাস শ্রেয়ার কথা শুনে। রমা বেঁচে নেই? তাহলে এই কদিন ও কার সঙ্গে ঘুরেছে? কাকেও বাঁশি বাজিয়ে শুনিয়েছে? শিউরে উঠল বিভাসের সর্বাঙ্গ। না, ও ভয় পায়নি। এই শিহরণ ভয়ের নয়, বিচ্ছেদের। প্রিয় বন্ধুকে হারানোর যন্ত্রণার শিহরণ। গলা বুঝে এলো ওর। কোনো মতে ও বলল, রমা খুব একা, খুব একা। কথা শেষ করে শ্রেয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে স্কুল ছেড়ে বেরিয়ে গেল বিভাস। বজ্রাহত পথিকের মতো দাঁড়িয়ে রইল শ্রেয়া। কি বলে গেল ছেলেটা? ও কি পাগল হয়ে গেছে? দেখে তো মনে হয় না। কিন্তু রমা? গা গুলিয়ে উঠল শ্রেয়ার। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মতে টলতে টলতে অফিস রুমে ঢুকে নিজের চেয়ারে বসল শ্রেয়া। এদিকে স্কুল থেকে বেরিয়ে উন্মাদ মেঘের মতো ছুটতে শুরু করল বিভাস। কোন দিকে যে ও যাচ্ছে তাও নিজেও জানে না। যেন কোনো এক অদৃশ্য সুতো ওকে বিশেষ কোনো জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। পা জোড়ার উপর ওর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। ছুটতে ছুটতে হালদারদের মন্দিরের চাতালে এসে থামল বিভাস। ওই তো ওইখানে রমা বসে আছে, চোখে সেই প্রথম দিনের মতো অবুঝ দৃষ্টি। বিভাসকে দেখে হাসি হাসি মুখ করে রমা বলল, এতক্ষণে এলে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। কোথায় ছিলে? তন্দ্রাচ্ছন্ন মানুষের মতো বিভাস বলল, একটু একটু দেরি হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে। মৃদু হাসল রমা। এইবার খেয়াল করল বিভাস, রমার চোখ দুটো অসম্ভব রকমের নিশ্চল। রমা বলল, দিদির কাছে গেছিলে না? কি বললো দিদি? জানি না, ম্যামের একটা কথা আমার বিশ্বাস হয়নি রমা। তুমি আমাকে বলে দাও রমা, কোনটা 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 সত্যি। এই তো তুমি আমার সামনে বসে আছো, এই যে আমি তোমাকে ছুঁয়ে দিচ্ছি, এসব মিথ্যে মিথ্যে, সব 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 আমার কল্পনা। সমস্তটা আমার কল। কথা বলতে বলতে রমার গালে হাত রাখল বিভাস। ও শুনেছে মৃত মানুষের শরীর নাকি খুব ঠান্ডা হয়, কিন্তু কই, রমার শরীর তো উষ্ণ, ঠিক ওর শরীরের মতো।
বিভাসের পাগলামি দেখে রমা বলল, না বিভাস, কিছুই মিথ্যে নয়, সব সত্যি। তুমি, আমি, আমাদের এই সম্পর্ক সব সত্যি, সব সত্যি। তোমার বাঁশির সুর সমস্ত অলৌকিককে লৌকিক করেছে, অসম্ভবকে করেছে সম্ভব। বসো, আমার পাশে বসো। যন্ত্রচালিতের মতো রমার পাশে বসে পড়ল বিভাস। রমা ওর কাঁধে মাথা রাখল, তারপর বলল, বাঁশি শোনাবে না আমায়? শোনাবো, কিন্তু তার আগে আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না? বলো। যাব না বিভাস, তোমার সুর আমার চারপাশে গণ্ডি এঁকে দিয়েছে। আমি আর কোনোদিনও কোথাও যেতে পারবো না। বাঁশি হাতে তুলে নিল বিভাস। আজ তার হাত কাঁপছে, ক্ষণে ক্ষণে চঞ্চল হয়ে উঠছে হৃদয়। রমা এবার ওর কোমল উষ্ণ হাত বিভাসের বুকের বাঁ পাশে রাখল। প্রায় সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বিভাসের সমস্ত দুর্ভাবনা। রমা বলল, বাজাও বাঁশুরিয়া। বাঁশিতে সুর তুলল বিভাস, বেহাগ রাগ। বিষণ্ণ এই দুপুরের হাওয়া আরো কাতর হয়ে উঠল ওর বাঁশির সুরে। স্নিগ্ধ পলিজমা বাংলার কোনো এক নিভৃত গ্রামের নির্জন বাগানের গভীরে মুহূর্তের জন্যে একসাথে মিশে গেল লৌকিক আর অলৌকিক জগৎ। আর যে সমস্ত নারী পুরুষেরা দীর্ঘ দীর্ঘ কাল ঘিরে রেখেছিল এই বাগান, তারা সবাই গুণমুগ্ধ শ্রোতার মতো বসে পড়ল বিভাস আর রমার যুগল মূর্তির সামনে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।